বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির এবং জলি তালুকদার, সহসভাপতি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি দর্শকদের সামনে কয়েকটি তথ্য তুলে ধরতে চাই এবং এই তথ্যগুলো তুলে ধরার পরে আসলে আমরা এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব মূলত আজকে। প্রথমত যে বিষয়টি আমরা আজকে দেখতে পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে আলোচিত ঘটনার মধ্যে অন্যতম, ঢাকার সাভারের আশুলিয়ায় কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকাল আবদুল্লাপুর বাইপাল সড়কের নরসিংহপুর এলাকায় কর্মসূচি শুরু করেন একটি গার্মেন্টসের শ্রমিকরা এবং 1 ঘন্টা পর সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের সড়ক থেকে সরে যেতে বলেন। এদিকে গতকাল অর্থাৎ রোববার, বাংলাদেশ সময় রোববার, আশুলিয়ায় বিভিন্ন তৈরি পোশাক কারখানায় ন্যূনতম মজুরি 25,000 টাকা, হাজিরা, টিফিন, নাইট বিল বৃদ্ধির বাস্তবায়ন, কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ঘোষণা সহ নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রম আইন 2006-এর 13-1 ধারায় অনির্দিষ্টকালের জন্য 43টি কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। এটি সোমবার করেছে বাংলাদেশ সময়। এ বিষয়ে নোটিশ কারখানার মূল ফটকের সামনে তারা টানিয়ে দিয়েছে। এছাড়া আরও 8টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এবং আরও একটি ঘটনা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে যে গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধি সহ 12 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। সোমবার সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টসের কয়েকশো শ্রমিক বিক্ষোভ করেন। স্থানীয়রা জানান যে শ্রমিকরা 12 দফা জানিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানালে তারা মহাসড়ক অবরোধ করেন। এক পর্যায়ে কর্তৃপক্ষ হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিল সহ 8টি দাবি মেনে নেয়। বাকি 4টি তাদের যে দাবি অথবা দফা ছিল সেগুলো মেনে নেওয়া হয়েছে কিনা পরবর্তীতে এটা এখনো জানা যায়নি। এবং আরেকটি বিষয় যেটি সংশ্লিষ্ট, যে শ্রমিক অসন্তোষ এবং অস্থিরতার কারণে কিন্তু আগামী 2 মৌসুমে পোশাক রপ্তানির আদেশ 10 থেকে 18% কমার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। চলমান যে সংকট, বলছেন যে সুবিধাভোগী গোষ্ঠীর ফায়দা হাসিলের পথ হবে বলে মনে করছে বিজিএমইএ। তারা বলছে এ সময় আগামী শীত মৌসুমের কার্যাদেশ পাওয়ার কথা, অর্থাৎ এখন অস্থিরতা দীর্ঘায়িত হলে বাংলাদেশ থেকে বিকল্প উৎসর কথা ভাবতে পারেন অনেক ক্রেতা প্রতিষ্ঠান। এবং এই বিষয়ে বিজিএমইএর 2-1 ডিরেক্টরও বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কথা বলেছেন এবং তারাও একরকম আশঙ্কার কথা জানিয়েছেন। এই হচ্ছে একটি বিষয়। আরেকটি তথ্য আমি আপনাদের জানিয়ে আমরা আলোচনায় চলে যাব। সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এবং নিউ ইয়র্কে অবস্থানকালে বাইডেনের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী, বাহরাইনের ক্রাউন প্রিন্স, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং এবছর জাতিসংঘে বাংলাদেশের যে সদস্যপদ তার আসলে প্রাপ্তির 50 বছর পূর্তি হচ্ছে। উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 24 সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের সংবর্ধনার আয়োজন করেছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিভিন্ন দেশের সরকার প্রধান, বিভিন্ন সংস্থার প্রধান অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আরও বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের যে ব্যক্তিবর্গ তাদের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথা রয়েছে। এই ছিল কিছু তথ্য এবং আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আমি প্রথমে যেতে চাই জলি তালুকদার, সহসভাপতি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, আপনার কাছে। এই যে শ্রমিকদের যে আন্দোলন চলছে অথবা শ্রমিকরা যে কর্মবিরতিতে আছেন, তারা যে দাবিগুলো জানাচ্ছেন, এই বিষয়ে আপনি আমাদের একটু বলবেন। আমি কিছু তথ্য দিচ্ছিলাম, এই জন্য আমি প্রশ্নটা লম্বা করতে চাই না। তাদের যে চাওয়া, তাদের যে দাবি, এই বিষয়ে আপনি আমাদের একটু বলবেন। আপনাদের প্রথমত ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন যে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সরকার গঠনের আসলে এটা তো বেশি দিন হয়নি একটা হিসাব করলে। ফলে সবকিছু যে পুরনো ইনস্টিটিউট গুলো ছিল এবং সেখানে কিছু ভাঙচুর হয়েছে, মানে
পুরনো পদ্ধতি কিছু পরিবর্তন হয়েছে। সেই জায়গাগুলো থেকে এখনো পুরা সরকার যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল আর কি, প্রত্যেকটা ইনস্টিটিউট সেই জায়গাগুলোতে একটা এখনো পরিপূর্ণভাবে সেটা পরিচালনা করা সম্ভব হয়ে ওঠেনি। আমরা আশা করছি খুব দ্রুত তার সাথে খুব অবিলম্বে তারা হচ্ছে এই সরকার এই সবগুলো বিষয়, আইন শৃঙ্খলা প্রশ্ন, অন্যান্য বিষয়গুলোকে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এবং সেই জন্য যারা গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সারা দেশবাসী, শ্রমিক শ্রেণী সবাই তার পাশে আছে। সেই অবস্থাতে গার্মেন্টস সেক্টরের যে আন্দোলনটা চলছে শ্রমিকদের মধ্য থেকে, সেই জায়গা থেকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আসলে তো কতগুলো জিনিস যদি আমরা ভেঙে না দিতে পারি, যেমন বাজার সিন্ডিকেট এবং বাজারে জিনিসপত্রের দামটা যদি আমরা কমিয়ে না আনতে পারি, বাজারটা যদি নিয়ন্ত্রণ না করতে পারি, ফলে হচ্ছে মজুরির সাথে আসলে তো সামঞ্জস্যপূর্ণ হয় না বাজার। ফলে শ্রমিকদের দাবিটা আসলে আরো নানান ইস্যুতে ছিল। আপনারা জানেন, নারী পুরুষের কাজে বৈষম্য থেকে শুরু করে টিফিন বিল, তারপরে হচ্ছে আপনার নাইট বিল সহ সব সব ব্যাপারে বেশ অনেকগুলো দাবি একসাথে ছিল। ছাঁটাই বন্ধ করতে হবে, ব্ল্যাকলিস্ট বন্ধ করতে হবে। আমরা আজকেও একটা ত্রিপক্ষীয় বৈঠক করেছি মন্ত্রণালয়ে, সেখানে শ্রমিকদের পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম, বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো, এবং সেখানে হচ্ছে মালিকদের সংগঠন বিজিএমই সহ মালিক নেতৃবৃন্দ উপস্থিত ছিল এবং সরকার পক্ষ উপস্থিত ছিল। সেখানেও প্রায় 18 দফা একটা দাবি নিয়ে সেখানে আলোচনা হয়েছে শ্রমিক। তো এই সবকিছুর মধ্যে আসলে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এটা তো বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। আসলে যারা 17 বছর গত সরকারে ছিলেন এবং স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া যারা চালু রেখেছিলেন, তাদের বিরুদ্ধে একটা ব্যাপক অভ্যুত্থান, একটা গণ অভ্যুত্থান এখানে হয়ে গেছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গার্মেন্টস সেক্টরটার বেশিরভাগ যারা মালিক, তাদের তো একটা বড় অংশ, মানে সব ধরনের রাজনৈতিক দলের লোকজনই গার্মেন্টস সেক্টরের মালিক আছেন বা রাজনীতি করেন না এরকম মালিকও আছেন, কিন্তু একটা বড় অংশ, বিশেষ করে গত বিজিএমই নেতৃবৃন্দ বড় অংশ কিন্তু গত সরকারের সাথে সংশ্লিষ্ট। জি জলি তালুকদার, আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তন, একটি রাজনৈতিক দল অথবা একটি সরকার পতন, নতুন সরকার আসা, সেটি এক বিষয়, কিন্তু গার্মেন্টসের যারা কর্মী আছেন, শ্রমিক আছেন, তারা যে দাবিগুলো জানাচ্ছেন সেগুলো তাদের স্বার্থ সংশ্লিষ্ট, তারা মনে করছেন এগুলো তাদের প্রয়োজন। বিষয়টা এখানে আসলে আমি যেটা আসলে জানতে চাচ্ছি যে সরকার পরিবর্তনের সাথে তো আপনাদের কাজের আসলে কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে এই দাবি দেওয়া চাওয়া পাওয়া আগেও ছিল, আমরা জানি, এখনো আছে, ঠিক আছে, কিন্তু বিষয়গুলো হঠাৎ করে এতগুলো গার্মেন্টসে একসাথে শ্রমিকরা নানা রকম আন্দোলন দাবি দেওয়া, এতগুলো গার্মেন্টস একটা সুনির্দিষ্ট এলাকা, আপনি দেখবেন আন্দোলনটা একটা সুনির্দিষ্ট এলাকা ধরে চলতেছে। শ্রমিকদের দাবি জেনুইন দাবি তো এখানে নিঃসন্দেহের আছে, এবং সেগুলো নিয়ে আমাদের আজকেও ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা হয়েছে আমরা বলবো। আর আমি প্রথমেই বলে নিয়েছি যে বাজার দরের সাথে তাদের যে বেঁচে থাকার জন্য যে মজুরি পায় সেটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। ফলে হচ্ছে আজকে শ্রমিকদের এই যৌক্তিক দাবিগুলো যদি কারখানার মালিক যারা আছেন তারা সরাসরি, যেহেতু একটা আশুলিয়া সুনির্দিষ্ট এলাকায় হচ্ছে সেটা, সেই এলাকার মালিকরা যদি সরাসরি সুনির্দিষ্টভাবে ফ্যাক্টরি শ্রমিকদের সাথে কথা বলেন, এবং যে পর্যন্ত দাবি আদায় হয়েছে, যে এটাও তো শ্রমিকরা বুঝতে পারছে না যে কোন দাবিগুলো আদায় হয়েছে কোনগুলো আদায় হয় নাই। ফলে শ্রমিকরা যখন কাজে যাচ্ছে সেই জায়গাটাও তো একটা ভালোভাবে তাদেরকে ব্রিফ করার দরকার আছে, সেখানে একটা ঘাটতি আছে। আর আমি প্রথম যে কথাটা বলতে চাইলাম, যার মধ্যে আপনি প্রশ্ন উত্থাপন করলেন, সেই প্রশ্নটা জায়গাটা হচ্ছে যে মালিকদের একটা অংশ কিন্তু আপনার বুঝতে হবে সেটা যে আমাদের ইয়েদের সাথে সম্পৃক্ত ছিলেন, গত সরকারের সাথে সম্পৃক্ত ছিল। তারা সরাসরি কেউ কেউ এমপি ছিলেন, কেউ কেউ মেয়র ছিলেন, এমনকি আওয়ামী লীগের বড় বড় পদধারী ছিলেন। পরে ফ্যাক্টরি গুলোর যদি আপনি দেখেন, যেমন গতকালকে ঝামেলাটা আসলে কোন গার্মেন্টস থেকে শুরু হয়েছে, এনভয় থেকে শুরু হয়েছে। তো এরকম ফ্যাক্টরি গুলো যদি আমরা হিসাব করি, হিরোস বা স্টারলিং, এই ফ্যাক্টরি গুলো কাদের? এই ফ্যাক্টরি গুলোতে কেন হচ্ছে ছোট ছোট দাবিগুলো তারা সমাধান করতে পারলো না, বা শ্রমিকদের সাথে বসে যে ফয়সালাটা করো, বা বিজিএমই বা ত্রিপক্ষীয় আলোচনায় যে পর্যন্ত জিনিসটা এগিয়েছে সেইটা নিয়ে শ্রমিকদের সাথে সরাসরি ডিসকাস তারা করলো। ফলে শ্রমিকদের মধ্যে একটা উত্তেজনা সবসময় থাকতেছে। এবং এইসব ফ্যাক্টরিতে মালিকদের পক্ষ থেকে আমি বলবো কিছু জায়গা আছে, যেমন আমরা দেখলাম যে বেক্সিমপুর ঘটনাটা তো আমরা সবাই জানি, বেক্সিমপুর ঘটনাটা এটা তো আপনি পলিটিক্যাল না, এটা আপনি কোনোভাবেই স্বীকার করতে পারবেন না। ফলে এইগুলোর একটা ব্যাপার আছে, মালিকদের যেসব মালিকরা
আগের রাজনৈতিক মানে ইয়ের সাথে, রাষ্ট্রের সাথে যুক্ত ছিলেন, তাদের একটা ব্যাপার আছে, এবং তাদের স্টাফরা যে ভূমিকা ফ্যাক্টরিগুলোতে রাখছেন সেই জায়গাগুলো আছে যেগুলো সমাধান হয়ে গেছে। সেই বিষয়গুলো নিয়ে প্রপারলি ডিসকাস করে জিনিসটা শ্রমিকদেরকে কাজে লাগানো সেই উদ্যোগ নাই। আবার কখনো কখনো দেখছি যে বিনা কারণেই শ্রমিকদের ছেড়ে দিচ্ছে। আবার সেই সব মালিকদের যে কারখানা, সেই কারখানা ছেড়ে দেওয়ার পরে তারা গিয়ে পুরো কারখানাগুলোকে আবার নামিয়ে দিচ্ছে। ব্যাপারগুলো এই জায়গায় দাঁড়িয়েছে। ফলে হচ্ছে আমরা আজকেও এগুলো সমাধানের জন্য একটা ত্রিপক্ষীয় বৈঠক, কারণ আমরা চাই জি আমাদের জলি তালুকদার, জি ছোট করে আমি একটু আপনার কাছে জানতে চাবো যে এক মিনিটে যদি একটু বলতেন যে আপনাদের যে আজকে ত্রিপক্ষীয় বৈঠকটি হয়েছে সেখানে কি আলোচনা হয়েছে এবং কোনো সমাধানের পথ আসলে খুললো কিনা। এখানে আসলে কারখানাগুলোতে যে ভিন্ন ভিন্ন দাবি তো ছিল কারখানাগুলোতে, সেই সম্পূর্ণ দাবিগুলো নিয়ে একসাথে করে আমরা কিছু দাবিনামা একসাথে তৈরি করেছি। তো দাবিনামা তৈরি করার পরে ওইখানে এই দাবিগুলো আমরা প্রত্যেকটা 18টা দাবির মধ্যে প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করেছি। এবং দু একটা দাবি আছে, যেমন ইনক্রিমেন্ট 10% ইনক্রিমেন্ট সহ আরো দু একটা দাবি আছে যেগুলো সরাসরি মালিকরা যে আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে তারা হচ্ছে মালিক সমিতি এবং অন্যদের সাথে কথা বলে এগুলো ফয়সালার দিকে তারা আসবে। তো আমরা বলবো যে মালিকরা যদি একটু আন্তরিক হয়, মানে পূর্বের স্বৈরতান্ত্রিক মন মানসিকতা পরিত্যাগ করে যদি শ্রমিকদের সাথে এগুলো আলোচনায় বসে, এবং তার স্টাফরা যদি শ্রমিকদের উপরে, কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে স্টাফরা শ্রমিকদের উপরে হামলা করছে এবং নানান ধরনের ঘটনা তারা স্টাফদের মধ্য থেকে ঘটানোর চেষ্টা করছে, সেইগুলো মানে ঘটনা বন্ধ করতে হবে আর কি, ঘটনাটা বন্ধ করতে হবে। জি জলি তালুকদার, জি জি ধন্যবাদ। সমাধানযোগ্য ধন্যবাদ আপনার কাছে আবার আসবো আমি একটু ডক্টর মাহফুজ কবিরের কাছে যেতে চাই। ডক্টর মাহফুজ কবির, জলি তালুকদার যেমনটা বলছিলেন শ্রমিকদের যে দাবিগুলো, আপনি কি মনে করেন এই দাবিগুলো আসলে তাদের দাবিগুলো কতটা যৌক্তিক, অথবা এখানে কতটুকু কোন পক্ষ কতটুকু ছাড় দিতে পারে, মালিক পক্ষ থেকে অথবা বিজিএমই থেকে অথবা শ্রমিক পক্ষ থেকে কতটুকু ছাড় দিয়ে, অথবা কিভাবে বিষয়টাকে আসলে একটি সমাধানের পথে নিয়ে যাওয়া যেতে পারে? ধন্যবাদ। আমি এখানে কয়েকটি খুব স্ট্রাকচারাল ইস্যু তুলে ধরবো। আমি মনে করি যে এই বিষয়গুলো একটু চিন্তা করা উচিত। প্রথম বিষয় হলো যে আসলে বিশ্ববাজারের পরিস্থিতি, হ্যাঁ, তো সেটা কিন্তু খুব মন্দা যাচ্ছে বেশ অনেকদিন ধরেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার পর থেকেই যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতি কিন্তু উন্নতি হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস বিদ্যুতের সংকট এবং উৎপাদন খরচ বেড়ে গেছে, এবং যে অনেক কারখানায় কিন্তু 40%, 50%, 60% তাদের যে ক্যাপাসিটি সেটা অপারেট করছেন। তো এটা একটা কনটেক্সট আর কি, যে আসলে পরিস্থিতিটা কেমন সেটা বোঝার জন্য। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে আসলে এই যে পোশাকের দাম কিন্তু যারা ক্রেতা তারা বাড়ায়নি, হ্যাঁ, এবং এটা একটা বড় রকমের সমস্যা এমনিতেই, যে আসলে যে প্রফিট মার্জিন যতটুকু আমরা দেখছি, এমনিতেই উৎপাদন খরচ বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি, এলসি খোলাতে সমস্যা, এবং সব মিলিয়ে আর কি যে মালিকদের যে একটা চাপ সেটা তো আমরা এটা দেখতেই পাচ্ছি এখানে। আর দ্বিতীয় যে বিষয়টি, আমরা একেবারে উপেক্ষা করছি, আমি আরেকটা পক্ষকে সবসময় আমরা এটা উপেক্ষা করি। আমরা সবসময় মালিক, শ্রমিক এবং সরকারকে বলি, কিন্তু সরকারের কে আসলে যেটা মিটিগেট করতে পারবে প্রবলেম, সেটা কিন্তু আমরা দেখি না। বিষয়টা হচ্ছে যে এই যে এখন যে জটিল পরিস্থিতি, মানে ম্যাক্রো ইকোনমিক যে প্রেশার, সেই প্রেশারের পেছনে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে নীতি সেগুলো কিন্তু অনেকটাই দায়ী। তারা বারবার যে সুদের হার বাড়িয়ে দিয়ে, নীতি সুদের হার বাড়িয়ে দিয়ে বাজারে যে সুদের হার বাড়লো, এতে করে এখন 15.5% হলো আমাদের যে শিল্প খাতের যে বিশেষ করে যে সুদের হার, ঋণের সুদের হার। তো এইটার যে প্রভাব, এবং এইটা একদিকে উৎপাদন খরচ বাড়িয়ে দিল, অন্যদিকে কিন্তু এই যে একটা মানে কস্ট পুশ ইনফ্লেশন যেটাকে বলি, সেটা কিন্তু বাড়িয়ে দিল, এবং তার পুরো চাপটা গিয়ে বললো কিন্তু শ্রমিকদের উপরে। মানে বাজারে যে জিনিসপত্রের দাম যে বেড়ে গেল, এবং এটা কিন্তু একটা আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে নীতি, সেই নীতির কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি হলো, এবং দেখা যাচ্ছে যে সেটার কিন্তু দায় গিয়ে পড়ছে মালিকদের উপরে। হ্যাঁ, আমি মনে করি যে এই জায়গাতে একটা বড় রকমের সংকট রয়েছে, যে আমরা আসলে পক্ষকে ঠিক মতো চিহ্নিত করতে পারছি না। আমরা কি কখনো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এনেছি কোনো ডিসকাশনে? তাকে কি কখনো দায়ী করেছি আমরা যে আপনারা এই যে নীতিগুলো নিচ্ছেন, সেই নীতির কারণে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, এবং একই সঙ্গে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থায় চলে গেছে, বিনিয়োগ নেই, বিদেশি বিনিয়োগ আসছে না। তো এই জায়গাটাতে কিন্তু আমরা একেবারেই কোনো কাজ করছি না। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে শ্রমিকদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু আসলে বিশেষ করে আমি বলবো যে নতুন যে মজুরি কাঠামো তৈরি হলো সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। এটা তো সত্যি যে অনেক কারখানায় কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেনি, এবং সেটার পিছনে কি কি কারণ আছে, এই জায়গাতে আসলে কার কতটুকু দায় রয়েছে, দায়িত্ব রয়েছে, তো সেগুলো কি তারা পালন করছে? তা আমরা কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি না। তো এখন এই শ্রমিকেরা কতদিন সহ্য করবেন এই জিনিসগুলা, তাই না? এবং গত 3 মাস 4 মাস ধরে যে বেতন হচ্ছে না,
তো এতে কিন্তু মানে আমরা কিন্তু যে যদি এমন হতো যে না সরকারি যারা কর্মকর্তা কর্মচারী তাদের যদি বেতন না হতো তাহলে তাদের কি অবস্থা হতো? তা আমরা কিন্তু এই শ্রমিকদের কথা ভাবছি না যে এই জায়গাটাতে কার কতটুকু করার আছে। তো সেটা একটা বিষয়। আর চতুর্থত হচ্ছে যে যে সমস্ত কমপ্লায়েন্ট ফ্যাক্টরি গুলো রয়েছে তো সেখানেও কিন্তু অসন্তোষ হচ্ছে। হ্যাঁ, তো এটা আর এক ধরনের সমস্যা। তো এই পুরো বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল এবং এই পুরো জিনিসটাকে আমাদের আসলে একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে অ্যাড্রেস করা দরকার। এই শ্রমিকেরা তো সবচেয়ে বড় শক্তি। আমি মনে করি যে বাংলাদেশ আসলে কি সেল করে? বাংলাদেশ হচ্ছে এই যে লো ওয়েজ কে সেল করে। অন্য কোনো কিছু কি আর আছে? মানে পুরো যে বিশ্ব বাজারে যে আমরা যেটা বলি যে না আমাদের অনেক ভালো ভালো মালিক রয়েছে। হ্যাঁ, সবুজ কারখানা আছে, ঠিক আছে, কিন্তু আমাদের আসলে বার্গেনিং চিপটাই কিন্তু আসলে এই যে সস্তা শ্রম। এখন ওই জায়গাটাতে এই আমরা কি করছি? তাদের যদি আমরা বেতন না দেই, তাদের এই যে ভাতা বা তাদের অন্যান্য দাবি সেগুলো যদি আমরা না শুনি, তো এই তাহলে তো আসলে হলো না। এখন এই ফেয়ার প্লের জন্যই কিন্তু আসলে সব বিষয়গুলোই দরকার। মানে যাদের যে সমস্ত রোল রয়েছে, দায়িত্ব রয়েছে সেগুলো তারা পালন করছে কিনা, পালন করার জন্য তাদেরকে বাধ্য করতে পারছি কিনা আমরা। তো সেই বিষয়গুলো দেখাটা খুব জরুরি। এবং একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে আসলে এই শিল্পকে তো দাঁড়িয়ে থাকতে হবে। এবং শিল্পের স্বার্থেই আমি মনে করি যে শ্রমিকদের যে দাবি দেওয়া সেটা যতটা সম্ভব যৌক্তিক যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো পূরণ হওয়া দরকার। এবং একই সঙ্গে এই পুরো শিল্প যাতে নড়বড়ে হয়ে না যায়। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে 20% মতো অর্ডার ইতিমধ্যেই চলে গেছে গত 2-3 মাসে যে ঘটনাগুলো রয়েছে সেগুলোর কারণে। এবং সামনে হয়তো আরো অর্ডার চলে যাবে। এখন ওই অর্ডারগুলোকে ফেরত নিয়ে আসা, তো সেটার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি? যত দ্রুত আমরা আসলে এই অসন্তোষগুলোকে মোকাবেলা করতে পারবো বা এটা কমাতে পারবো, বা আসলে এই পুরো সেক্টরকে নরমালাইজ করতে পারবো, ততই কিন্তু আমাদের এই যে গার্মেন্টস সেক্টর সেটা কিন্তু এটা যে আন্তর্জাতিক পরিসরে যে সম্মান, হ্যাঁ, তো সেটা বা ইমেজ সেটা কিন্তু তখন জি আবার ফিরে আসবে। জি জি ডক্টর মাহফুজ কবির, আপনাকে ধন্যবাদ। এবং আমরা আবার আলোচনায় ফিরবো। জলি তালুকদার, আপনিও থাকবেন। আমরা একটি বিরতি নিব। আমরা বিরতি থেকে ফিরে আমাদের আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতি নিব। বিরতি থেকে ফিরে আমাদের যে দুজন অতিথি আছেন তাদের সাথে আমরা আলোচনা চালিয়ে যাব। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক BIISS, এবং জলি তালুকদার, সহসভাপতি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে তৈরি পোশাক শিল্পে যে অস্থিরতা, সেগুলো নিয়ে আমরা আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম। আমি আবার একটু জলি তালুকদার আপনার কাছে আসতে চাই। বেশ কিছু বিষয় এর পেছনে রয়েছে এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে এবং মাঠ পর্যায়ে থেকে বেশ কিছু অভিযোগ শুনতে পাচ্ছি। আপনি যেভাবেই দেখেন বিষয়টা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে। বলছে যে অনেকেই অভিযোগ করছেন যে এই যে শ্রমিকদের যে মধ্যে একটি বিক্ষোভ, শ্রমিকদের মধ্যে যে এই যে আন্দোলন যেগুলো হচ্ছে, এর মধ্যে অনেক জায়গায় অথবা অনেক বিষয়ে ঝুট ব্যবসায়ী, স্থানীয় যেসব ঝুট ব্যবসায়ী আছেন, চাঁদাবাজরা আছেন, তারা নাকি শ্রমিকদের উস্কে দিচ্ছে। এই বিষয়টি আসলে কতটা সত্য বলে আপনি মনে করেন, এবং এই বিষয়ে যদি একটু বলতেন। এটা আসলে সত্য। জুট ব্যবসা এবং মালিকদের সাথে যে সম্পর্ক, আমি আগে যে পয়েন্ট উল্লেখ করেছি সেটা কিন্তু খুবই গভীর সম্পর্ক। এবং জুট ব্যবসা মানে একটা সরকার পরিবর্তনের সাথে সাথে জুট ব্যবসায়ীরা তো পরিবর্তিত হয়। ফলে নতুন যারা জুট ব্যবসাটা নিতে চাচ্ছে তাদের মধ্যে হচ্ছে জুট ব্যবসা নেওয়ার জন্য নানান ধরনের পায়তারা চলছে। এবং জুট ব্যবসায়ীরা এখানে একটা শ্রমিকদের মধ্যে একটা সবসময় একটা জটিলতা বা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। কিছু হামলাও হয়েছে, সেই জায়গাগুলো আছে। এবং সেটাও কিন্তু আজকে আমরা খুব সিরিয়াসলি আলোচনা করেছি যে জুট ব্যবসায়ীদের এই ব্যাপারটা সিরিয়াসলি দেখতে হবে এবং জুট ব্যবসায়ীদের মধ্যে যারা এই ঘটনাটা ঘটাচ্ছে তাদেরকে একটু শাস্তির আওতায় আনতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। এবং মালিকদের মধ্যে যে রাজনৈতিক কারণে যে ঘটনাগুলো ঘটছে স্টাফদের মধ্যে, সেইগুলো সিরিয়াসলি বিবেচনায় নিতে হবে এবং সেগুলো সমাধান করতে হবে। কারণ আমরা ফ্যাক্টরিগুলো যদি দেখি কোন কোন ফ্যাক্টরিগুলোতে ঝামেলা হচ্ছে, তাহলে ফ্যাক্টরির মালিকানা কাদের, এগুলো দেখলে আরো কতগুলো বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে যে শ্রমিকদের, আমি যে জায়গাটা ফিরতে চাই, যেমন জোট ব্যবসায়ী আছে, মালিকদের সমস্যা আছে, এবং আমরা যারা শ্রমিক সংগঠন করছি এই মুহূর্তে, বিশেষ করে গণঅভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের যখন সবে মাত্র শুরু হয়েছে বা 1-1.5 মাস হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু খুব আন্তরিকভাবে আমরা চাচ্ছি যে আমাদের এই গার্মেন্টস শিল্পটা একটা স্টেবল পজিশনে থাকুক। যদিও আমাদের
এখানে খুব স্পষ্ট বক্তব্য আছে, বাংলাদেশে সবচেয়ে কম মজুরি প্রদান করা হয়। পৃথিবীর মধ্যে রপ্তানির জায়গা থেকে বাংলাদেশ প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকে, কিন্তু বাংলাদেশের মজুরি পৃথিবীর মধ্যে শ্রমিকের মজুরি সবচেয়ে কম, যেটা বাজার দরের সাথে খুব অসামঞ্জস্য। এবং এই সরকার, অবশ্যই এই সরকারকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। যে বাজারের উপরে নিয়ন্ত্রণ না হলে এদেশের শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ কারো পক্ষে আসলে জীবনযাপন, স্বাভাবিকভাবে জীবনযাপন করা সম্ভব নয়। জি, আমি আরেকটি প্রশ্ন, জি জয়িতা তালুকদার, আমি দাবিটা নিয়েও একটু আলোচনা হয়েছে, সেটা হলো রেশনটা যদি চালু করে শ্রমিকদের মধ্যে, সেটার জন্য তারা টাইম চেয়েছে সরকারের পক্ষ থেকে। সচিব উপস্থিত ছিলেন, শ্রমিক সচিব, ওনারা টাইম চেয়েছিলেন, তারা পদক্ষেপ নেবেন বলেছেন। আমরা আশা করি এই পরিবর্তিত নতুন সরকার শ্রমিকদের ব্যাপারে কতগুলো ইতিবাচক ভাবনা ভাববে। আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই আন্দোলনটার বকেয়া, অনেক ফ্যাক্টরিতে বকেয়া মজুরি এখন পর্যন্ত অনেকেই পরিশোধ করতে পারে নাই। তো এই যে মালিকরা পরিশোধ করতে পারে নাই, বা মালিকরা পুরনো রাজনৈতিক লেগাসি সবকিছু ঘুরে যে ঝামেলাটা তৈরি হয়েছে, শ্রমিকদের মজুরি না পেলে তো কালকেই শ্রমিক চলতে পারবে না, তার জীবন তো চলে না। ফলে এই ব্যাপারগুলো সমাধানের উদ্যোগ, প্রত্যেকটা ফ্যাক্টরি ধরে সমস্যা যেমন সলভ করতে হবে, এবং উদ্যোগ সাধারণভাবেও সরকারের পক্ষ থেকে, এবং আমরাও যেহেতু সহযোগিতার দিকেই আছি, যে আমরা চাই যে শ্রমিকদের এই সমস্যাটা সমাধান হোক এবং আমাদের শিল্পটা থাকুক। আমাদের জন্য এটা খুবই দুঃখজনক হবে, আমাদের যদি অর্ডার কমে যায় সেটা আমাদের জন্য দুঃখজনক হবে। আবার একই সাথে মালিকরা যে আচরণ করতেছে, নতুন জোট ব্যবসায়ী বলেন, এবং মালিকদের অনেক কারখানায় আমরা জানি যে এখন, আগে যারা পাহারা দিত এখন নতুন দল চলে গেছে সেখানে পাহারা দিতে, মাস্তানি করতে শ্রমিকদের সাথে। এই অ্যাটিটিউড গুলো মালিকদের দিক থেকে বন্ধ করতে হবে, আর বলে একটা স্বাভাবিক পরিস্থিতিতে সেটা ফিরিয়ে নিয়ে আসা যাবে। জি জয়িতা তালুকদার, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে কিছুদিন আগেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনী শিল্প কারখানার অঞ্চলগুলোতে আসলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে, নিয়ন্ত্রণে রাখতে তারা কাজ করছেন। আমি একটু জানতে চাবো যে তারা আসলে কিভাবে সহায়তা করছেন সেখানে, আপনার এ বিষয়ে কি জানা আছে, এবং তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা আপনারা চাচ্ছেন অথবা পাচ্ছেন, অথবা আপনারা দেখছেন যে গার্মেন্টস মালিক যারা রয়েছেন তারা কি ধরনের সহযোগিতা তাদের কাছে চাচ্ছেন অথবা তারা পাচ্ছেন? তো আমি বলবো যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসির পাওয়ারটা, এটা তো আমরা যারা সাধারণ মানুষ বা তারা তো স্বাভাবিকভাবে নিতে পারি না। সেনাবাহিনী একটা সময়ে ক্রিটিক্যাল টাইমে নেমেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটাকে সবাই পজিটিভলি নিয়েছে। পুলিশ আমাদের যে ইনস্টিটিউটটা, সেটা যেভাবে আগের সরকার ব্যবহার করেছে, সেই জায়গায় তারা সেই জায়গা থেকে তাদেরকে বের করে আনারও চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানে এই জায়গাটা একটু সমালোচনা করি, আমি বলবো তার ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাকে আমরা ভালোভাবে নেইনি এটা। কিন্তু এখন পর্যন্ত যৌথ বাহিনী আশুলিয়া এলাকা এবং বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত যে ধৈর্যের সাথে তারা প্রত্যেকটা বিষয় হ্যান্ডেল করার চেষ্টা করছে, সেটা তাদেরকে করতে হবে। কারণ আর কেউ কিন্তু রপ্তানি আয় করে না, শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরাই করে, এবং সেই জায়গায় তারা যেন অন্যথা না করেন, এই অনুরোধটা আমাদের দিক থেকে আমরা করবো, যে ধৈর্যের সাথে এবং যে সহযোগিতামূলক আচরণ শ্রমিকদের সাথে এখন পর্যন্ত করছেন, সেই আচরণটা তারা অব্যাহত রাখবেন। সেটা আমাদের দিক থেকে হচ্ছে, সেনাবাহিনী বলেন, সরকার বলেন, তাদের প্রতি আহ্বান থাকবে আর কি। কারণ আমরাও তাদেরকে সর্বোচ্চ, এই সরকারকে অন্ততপক্ষে সেই সহযোগিতাটার জায়গায় আমরা থাকতে চাই। কারণ আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠন হয়েছে, এবং তারা কাজ করুক সেটা আমরা চাই। জি জয়িতা তালুকদার, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে অবশ্যই আসবো। আমি একটু ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসতে চাই। ডক্টর মাহফুজ কবির, এই যে আমাদের তৈরি পোশাক শিল্পে যে একটি পরিস্থিতি চলছে, এবং ব্যাপক প্রতিযোগিতা করে কিন্তু আসলে বাংলাদেশকে নিজের অবস্থান বিশ্ববাজারে ধরে রাখতে হয়েছে। আমরা জানি যে ভিয়েতনাম, ভারত থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র কিন্তু আসলে আমাদের সাথে প্রচণ্ড প্রতিযোগিতায় আছে এই তৈরি পোশাক শিল্প নিয়ে। এখন নিশ্চয়ই আমাদের বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে যে অস্থিরতা চলছে, এটির সুযোগ তারা কাজে লাগানোর চেষ্টা করছেন। সব কিছু মিলিয়ে আপনি কি মনে করেন যে স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে এই যে চলমান পরিস্থিতি, যদি খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক না হয়, নিয়ন্ত্রণে না আসে, এটার কতটা আর্থিক ক্ষতি এবং সামাজিক ক্ষতি আসলে আমাদের পোহাতে হবে, কেমন আশঙ্কা করছেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে তারা যে শুরু করেছে বিষয়টা এরকম নয়। তারা যখন আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা তুঙ্গে, যখন সারা দেশ জুড়ে এই হত্যা চলছে, সংঘর্ষ চলছে, ওই সময়ে কিন্তু বা যে ইন্টারনেট যখন বন্ধ হয়ে গেল, তখনই কিন্তু আমাদের প্রতিযোগীরা বুঝতে পেরেছেন যে আসলে বাংলাদেশের যে এই গার্মেন্টস শিল্প,
সেটার উপর একটা হয়তো চাপ তৈরি করা যায় যদি কিছু অর্ডার নিয়ে আসা যায়। যেমন ভারতের সারা পৃথিবীতে কানেকশন রয়েছে, সবচেয়ে বড় বড় যে সমস্ত বায়ার রয়েছেন তাদের দেখা যাচ্ছে যে বড় বড় ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট কিন্তু তাদেরই লোকজন। হ্যাঁ, তো সুতরাং ওইখানে তাদের একটা আপার হ্যান্ড আছে। আবার পাকিস্তান বা শ্রীলঙ্কা বা ওইদিকে যদি আমরা ভিয়েতনাম দেখি, তাদের যদিও প্রোডাক্ট রেঞ্জটা ডিফারেন্ট, তাদের প্রোডাকশন কস্ট গুলো বা লেবার যে ওয়েজ সেগুলো একটু বেশি, কিন্তু তারপরেও আসলে তো এখন লিড টাইমটা অনেক বড় একটা বিষয়। যেমন বাংলাদেশে হয়তো একটা অর্ডার দিলে 60 দিনের যে লিড টাইম থাকে, ভারতে যেটা হয় যে পুরো সাপ্লাই চেনটা ওইখানে সুতা থেকে শুরু করে মানে তুলা ওগুলো থেকে একেবারে ফাইনাল প্রোডাক্টটা পর্যন্ত একই জায়গাতে হয়। তার ফলে তারা 15 দিনে 20 দিনে তারা কিন্তু ফুল একটা প্রোডাক্ট দিয়ে দিতে পারবে, যার ফলে তখন এটা কিন্তু বায়ারদের জন্য সুবিধাজনক। সুতরাং এই অবস্থায় কিন্তু এই যে এখন যে অস্থিরতাটা চলছে সেটার যেমন প্রচার হচ্ছে, মানে একটা ছোট্ট ঘটনা ঘটলেই ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেটা চলে যাচ্ছে, আবার সেটা সঙ্গে সঙ্গে বায়ারদের কাছে চলে যাচ্ছে, যার ফলে এই যে একটা নেতিবাচক প্রচারণা সেটা এখন ব্যবসার জন্য এই কম্পিটিশনটা এবং কম্পিটিশনের জন্য যে ইনফরমেশন গুলো, নেগেটিভ ইনফরমেশন গুলো, এগুলো সবাই আসলে প্রয়োগ করতে চাইবে, ভালো অবস্থায় করে প্রয়োগ। তো সুতরাং এটা বাস্তবতা। এখন এটাকে মেনে নিয়ে আমার মনে হয় কি যে এই পুরো একটা স্ট্র্যাটেজি করা উচিত। এটা তো মানে পুরো যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটা তো আসলে শ্রমিক, মালিক, সমাজ, রাষ্ট্র, সরকার সবারই তো একটা সম্পদ, তাই না? তো এটা আমরা কতদিন ধরে এই আন্দোলনগুলো চলতে দিব? তো সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কি জোর করে এটাকে দমন করব? তার লাভ হবে না তো। তার কারণ আমার যে সমস্যাগুলো রয়েছে শ্রমিকদের দিক থেকে, সেটা তো অনেক কিছুই তো ন্যায্য, আমরা তো দেখতে পাচ্ছি সেটা। যে বেতন দেওয়া হচ্ছে না, তাদের যে অন্যান্য যে সমস্ত ন্যায্য দাবি সেগুলো মানা হচ্ছে না, অনেক অজুহাত দেওয়া হচ্ছে, অনেক সময় বল প্রয়োগ করা হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু একেবারে ভালো কোনো লক্ষণ নয়, এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জন্য উন্নয়ন সহযোগী তাদের কাছে তো যাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছে, বায়ারদের কাছে যাচ্ছে, যে শ্রমিকদের যে মানবাধিকার সেটা একেবারে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ক্লজ রয়েছে সেখানে। তো সেই বিষয়গুলো নিয়ে তখন তারা আমাদেরকে নেতিবাচক ভাবে দেখছে, তো এটাও জি ঠিক নয়। আমি মনে করি যে আসলে এই বিষয়টার একেবারে এটা সম্মানজনক এবং দ্রুত সমাধান সম্ভব। আমরা কেন 48 ঘন্টার মধ্যে করি না সমাধান? তাহলে জি এত মিটিং কেন, এত ত্রিপক্ষীয় বৈঠক কেন? কোনো ফলাফল তো হচ্ছে না। তো এখন আমার মনে হয় কি যে এই জায়গাটাতে একটা টাইম লাইন ধরে, যে একটা সবচেয়ে কম সময়ের ভিতরে আমরা ঠিক আছে 48 ঘন্টায় পারবো না, 72 ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করবো। তো এই একটা মনোভাব যদি না থাকে তাহলে কিন্তু আসলে এইটা চলতেই থাকবে। জি এবং তো এই এবং জায়গায় আরেকটা জিনিস সমাধানের আমি বলতে চাই, জি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে না আমরা এত এত গার্মেন্টস প্রোডাক্ট এক্সপোর্ট করছি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এক্সপোর্টের মধ্যে আসলে লোকাল ভ্যালু এডিশন কতটুকু, সেটা একটা বড় চিন্তার বিষয়। তো সেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ কমপ্লায়েন্ট ফ্যাক্টরি রয়েছে, অনেক বড় যে ফ্যাক্টরি গুলো রয়েছে সেখানে হয়তো প্রফিট মার্জিনটা হয়তো কিছু বেশি, কিন্তু আসলে আমরা অন এভারেজ যদি দেখি বা যদি ব্যালেন্স শিট গুলো দেখি, প্রত্যেকটা প্রোডাক্টের একটা টি শার্ট থেকে শুরু করে অন্য যে সমস্ত রেঞ্জের প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকটাতেই ওই পায়রা কিন্তু ধরে দিচ্ছে, এবং বাংলাদেশকে যে মজুরিটা দেওয়া হচ্ছে সেটা পৃথিবীর সবচেয়ে কম মজুরি। তো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা ফ্যাক্টর, যে হয়তো যে আমরা মজুরিটা দিতে পারছি না সেটার মধ্যে অন্যান্য বিভিন্ন কারণ রয়েছে, প্রোডাক্টিভিটি একটা কারণ রয়েছে, কিন্তু যেহেতু বাইরে দিচ্ছে না, আমরা বারবার বলছি, আমাদের গবেষকদের মধ্যে থেকে কিন্তু আমরা বলছি যে আমাদের যেন মজুরিটা বাড়ানো হয়, দামটা বাড়ানো হয়, তো সেটা কিন্তু তারা করছে না, তারা শুনছে না, অথচ তারা কিন্তু বিভিন্ন রকমের উপদেশ আমাদের ঠিকই দিচ্ছে। সুতরাং এই যে পরিস্থিতি, যে আমাদের সবকিছুই মাথায় রাখতে হবে, রেখে আমাদের যে ইন্ডাস্ট্রির স্বার্থে, দেশের ইমেজের স্বার্থে আমি মনে করি যে এটা একটা খুব দ্রুত সমাধান দরকার। জি এবং আপনি যেমনটা বলছিলেন ডক্টর মাহফুজ কবির, আমি যদি এখানে একটু যোগ করি, আমি একটু জানতে চাই আপনার কাছে যে কমপ্লায়েন্সের কথা বলে আসলে বিভিন্ন সময় আমরা দেখি যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপরে নানা রকম জিনিসপত্র বলা হয় যে এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু দামটা আসলে সেইভাবে কিন্তু বাড়ে না। আপনি যেমনটা বলছিলেন যে খুব অল্প মূল্যেই আসলে বায়াররা বাংলাদেশ থেকে তৈরি পোশাক নেয়। এই জায়গাটাতে আসলে বিজিএমইএ অথবা যে পোশাক তৈরির কারখানাগুলো আছে, মালিকরা আছেন, অথবা সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া যেতে পারে তাদেরকে কনভিন্স করার জন্য, অথবা তাদের কাছ থেকে আরো বেশি অথবা ন্যায্য মূল্য যদি বলে, অথবা যদি আর একটু বেশি প্রাইস নিতে চায় সেক্ষেত্রে কি করণীয় আছে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি মনে করি যে এটা নিয়ে আমরা কিন্তু বেশ অনেকদিন ধরে ভাবছি এবং কথা বলছি। মূল বিষয়টা হচ্ছে কি যে আমাদের দেশে মানে বাংলাদেশে হলো যে প্রথম 10টি ওয়ার্ল্ডের সবচাইতে যেটা সবুজ কারখানা, তার মধ্যে 9টি বাংলাদেশে, এবং 20টার মধ্যে 18টি বাংলাদেশে, এবং এই এত গোল্ড সার্টিফাইড, প্লাটিনাম সার্টিফাইড ফ্যাক্টরি, কিন্তু সেটার প্রশংসা হচ্ছে সারা পৃথিবী জুড়ে যে না এত এত সুন্দর সবুজ কারখানা রয়েছে। কিন্তু যখনই এই যে দামের কথা বলা হয়, যখনই মজুরির কথা বলা হয়, মানে দামের মধ্যে আবার মজুরিটা তারা উল্লেখ করে দিয়ে দেয়। হ্যাঁ, তো কত সেন্ট হবে, কত ডলার হবে পার পিস, তো সেগুলো কিন্তু একদম পুরো মেনশনড। তো এই অবস্থায় কিন্তু আসলে যেটা হয় যে আলটিমেটলি আমাদের যে কমপ্লায়েন্স ঠিকই হচ্ছে, অনেক কারখানায় কমপ্লায়েন্ট হয়েছে,
এই যে 2013 পরে তো আমরা অনেক কিছু দেখেছি যে সরকারও যথেষ্ট পরিমাণ আন্তরিক ছিল, আমাদের যারা বায়ার তাদের যে অ্যাসোসিয়েশন তারাও অনেক কাজ করেছে। তো যার ফলে পরিবেশ মানে কর্ম পরিবেশের উন্নতি হয়েছে, শ্রমিকদের যে হচ্ছে যে তাদের নিরাপত্তা এবং একই সঙ্গে যে অন্যান্য যে সমস্ত সোশ্যাল কমপ্লায়েন্সের ইস্যুগুলো ছিল সেগুলো হচ্ছে, আইএলও কাজ করছে আমাদের সঙ্গে। তো এখন সেটা একটা ভালো ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে এই যে আমাদের আরএমজি সেক্টরের যে ইমেজ সেটা অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের এই দামটা বাড়েনি। এখন এই জায়গাতে তো আসলে কাজ করতে হবে, কাজ তো কয়েকটা জায়গাতে কাজ করতে হবে। একটা হচ্ছে যে আমাদের যারা হচ্ছে মানে গার্মেন্টস অ্যাসোসিয়েশন, মানে বিশেষ করে আমি বলবো যে শ্রমিকদের যে অ্যাসোসিয়েশন, তাদেরও আমি মনে করি যে সোচ্চার হওয়া উচিত। তারা কি করেন যে সবসময় কিন্তু এই তাদের মজুরি নিয়ে কথা বলেন এটসেট্রা, হ্যাঁ, বা তারা কি পেলেন না সেটা বলেন এবং সেটার চাপ সৃষ্টি করেন মালিকদের উপরে। আমি মনে করি যে তাদের খুবই স্ট্রং ভয়েস থাকা উচিত, এই ইয়েদের যারা বায়ার রয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, আইএলও, তাদেরকে একদম পরিষ্কার করে বলা উচিত যে আমাদেরকে মজুরি দিতে হবে, আমরা তো পরিশ্রম করছি, হ্যাঁ, তো তাদেরকে আমরা কিন্তু ডেভেলপ ওয়ার্ল্ডকে আমরা সার্ভিস দিচ্ছি সবচাইতে কম খরচে। তো এখন তাদের তো জীবনযাপনের মানটা উন্নয়ন করা দরকার। তো সেটার জন্য মজুরি যদি তারা না দেয়, তারা যদি পোশাকের দাম না দেয়, তাহলে এটা হবে কোত্থেকে? এখন আনফরচুনেটলি আমরা কি করি, সবসময় বলি যে সরকার করবে, মালিকরা করবে, কিন্তু একই সঙ্গে ইকুয়ালি আমি মনে করি যদি একটা স্ট্রং ভয়েস চায় আমাদের যে শ্রমিকদের যে অ্যাসোসিয়েশন তাদের দিক থেকে, এটা একটা বড় রকমের জোরালো ভূমিকা পালন করবে। জি ডক্টর এবং মাহফুজ তার কবির, পাশাপাশি অবশ্যই অ্যাসোসিয়েশন মানে গার্মেন্টস মালিকদেরকে এবং বিশেষ করে আমি বলবো যে সরকারের দিক থেকে একটা জোরালো ভূমিকা থাকতে হবে। জি ডক্টর মাহফুজ কবির, ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু জলি তালুকদারের কাছে যেতে চাই। জলি তালুকদার, আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই, যেমনটি মাহফুজ কবির বলছিলেন যে এই বিষয়টিতেও শ্রমিকদের পক্ষ থেকে একটি জোরালো ভূমিকা রাখা উচিত। প্রথমত এই বিষয়ে আপনি কি মনে করেন, এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে চলমান পরিস্থিতি, এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মালিক, শ্রমিক থেকে শুরু করে সবাই যাতে সুন্দর পরিবেশে কাজ করতে পারেন, এই জন্য আপনি কি মনে করেন, আপনারা যেমন আজকেও বৈঠকে গিয়েছিলেন, যে আপনারা কি দাবি জানিয়েছেন, আমাকে যদি একদম এক্স্যাক্ট যদি কয়েকটা বিষয় বলতেন যে অন্তর্বর্তী সরকারের কাছে, যে এই বিষয়গুলো যদি এখন অথবা অদূর ভবিষ্যতে করা হয়, সেক্ষেত্রে আসলে আগামী 6 মাস, 1 বছর, 2 বছর অথবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এটা চাবো না, অথবা এ ধরনের কোনো শ্রমিক আন্দোলন হয়তোবা হবে না, মানে এই বিষয়গুলো আপনাদের প্রত্যাশাটা কি অন্তর্বর্তী সরকারের কাছে? প্রথমত হচ্ছে আমি একটু মালিকদের ব্যাপারটা বলে নিই, বিশেষ করে পোশাকের দাম। এখানে আমাদের মালিকদের একটা অসুস্থ প্রতিযোগিতা আছে, যেটা আমরা যখন ধরেন আমরা একটা WFP ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন ফেডারেশন সাথে আমরা যুক্ত, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, আমরা শ্রমিক শ্রেণী তো আন্তর্জাতিকতাবাদী। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা যখন হচ্ছে বায়ারদের উপরে চাপ তৈরি করি, যেটা মানে এখানে উল্লেখ করা হলো, যে সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারদের উপরে চাপ তৈরি করার সময়ও কিন্তু আমরা বলি যে পোশাকের দামটা বাড়ায়। কিন্তু আমাদের দেশের মালিকদের মধ্যে কিছু অসুস্থ প্রতিযোগিতা থাকে, যে কেউ যদি একটা পোশাকের দাম, একটা টি শার্টের দাম হয়তো $1 বা €1 ঠিক করলো, আরেকজন একটু কমায়া দাম করলো, তখন হচ্ছে বায়ারদের যে দর কষাকষির জায়গাটা এই অসুস্থ প্রতিযোগিতার কারণে কিন্তু পিছিয়ে যায়। ফলে সরকার এবং আমাদের যে মালিক সমিতি, তাদেরকে এটা একটু সরকারের পক্ষ থেকে এবং মালিক সমিতির পক্ষ থেকে সিরিয়াসলি এই জায়গাটায় যেন কোনো অসুস্থ প্রতিযোগিতা না হয়, সেই জায়গাটা দেখতে হবে। এবং আমরা যখন চাপ তৈরি করি আমাদের মালিকদের উপরে, এবং আমাদের যারা হচ্ছে বড় কর্পোরেট পুঁজির মালিক, বায়ার ব্র্যান্ডরা, তাদের উপরেও আমাদের একটা চাপ, যদিও আমরা ডাইরেক্টলি চাপ তৈরি করতে পারি না, কিন্তু চাপটা আমরা সিরিয়াসলি তৈরি করার চেষ্টা করি নানান ভাবে, যে তোমরা হচ্ছে পোশাকের দাম মজুরির পয়েন্ট উল্লেখ করে তোমরা বাড়ায় দাও। সেটা কিন্তু আমরা বহুবার বলেছি, সেটা আমরা যৌক্তিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি বারবার, কিন্তু আমাদের মালিকদের এই অসুস্থ প্রতিযোগিতাটা দাম, পোশাকের দাম নির্ধারণের ক্ষেত্রে হচ্ছে এই অসুস্থ প্রতিযোগিতাটা কম হবে। আর আমরা যে উদ্যোগগুলো আসলে আশুলিয়ার শ্রমিকদের এই দাবি এবং এই সমস্যা সমাধানের যে উদ্যোগগুলো নেওয়ার চেষ্টা করছি, নানানভাবে উদ্যোগ গ্রহণ করছি। আমরা ইতিমধ্যে হচ্ছে আশুলিয়াতে কিন্তু আমি নিজেও গিয়েছি, এবং সেখানে আমাদের সংগঠনের পক্ষ থেকে সমাবেশ করে শ্রমিকদের সাথে আহ্বান করার চেষ্টা করেছি, যে যেখানে হচ্ছে আমাদের কারখানাগুলো একটা হুমকির মধ্যে পড়ে যেতে পারে, যে শিফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু শ্রমিকরা যে কথাগুলো বলার চেষ্টা করেছে এবং আমরাও বলার চেষ্টা করছি, তাদের দাবিগুলো কিন্তু খুবই ছোট ছোট ছিল। প্রথম দিকে যদি আপনারা দেখেন কি দাবি ছিল, তারা টিফিন বিল দাবি করেছে, তারা নাইট বিল দাবি করেছে, তারা ছাঁটাই যেন না হয় সেটা দাবি করেছে অন্যায়ভাবে। এখনো কয়েকটা কারখানা অন্যায়ভাবে ছাঁটাই হলো, কারখানায় যেন বকেয়া বেতন পরিশোধ করা হয় সেইটা দাবি করেছে, শ্রমিকদেরকে যেন ব্ল্যাকলিস্ট না করা হয়। ব্ল্যাকলিস্টটা কিরকম, কোনো কারখানায় শ্রমিক ছাঁটাই করে BGM এর মাধ্যমে, এটা হলো সকল কারখানায়
হচ্ছে অনলাইনের মাধ্যমে ছড়ায় দেয়, ফলে কোনো শ্রমিক আর নতুন জায়গায় গিয়ে চাকরি পায় না। মানে যে হচ্ছে 5ই আগস্ট বা 4ই আগস্ট আন্দোলনের ছিল, সে হয়তো কোনো কারণে গিয়ে আর চাকরি পাচ্ছেন। এবং আরেকটা দাবি ছিল, এটা হচ্ছে নারী পুরুষের চাকরির ক্ষেত্রে বৈষম্য, পুরুষরা চাকরি পাচ্ছে না, সেই জায়গাটাও কিন্তু বিবেচনায় নেওয়ার জন্য আমরা বলেছি এবং সেইগুলো আলোচনা হয়েছে। তো সেই জায়গায় এবং ছাঁটাইয়ের ক্ষেত্রে এবং অনেক সময় অব্যাহতির ক্ষেত্রে হচ্ছে শ্রমিকদের মজুরি যেটা পাওনা, যেটা তাদের পাওনা বেসিক গুলো, সেগুলো দিতে চায় না, সেগুলো আইনগত ভাবে ধরে ধরে এবং কতগুলো আমরা দ্বিপাক্ষিক ভাবে চুক্তির মাধ্যমে সমাধান করতে পারি কিনা দ্বিপক্ষীয় ইয়েতে, এই আলোচনাগুলো আমরা করেছি। আমরা কিন্তু মালিকদের ব্যাপারটা বলেছি, রাজনৈতিক ভাবে যারা হচ্ছে গার্মেন্টস সেক্টরটা মানে চালানোর ক্ষেত্রে বা তাদের ফ্যাক্টরিতে স্টাফদের সমস্যা বা শ্রমিকদের মধ্যে নানানভাবে সমস্যা করার চেষ্টা করতেছে, সেইটা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা আমরা সরকারকে বলেছি। এবং বিশেষ করে হচ্ছে জোট ব্যবসায়ীদের কথাটাও আমরা ভালোভাবে, এগুলো সব ভালোভাবে আলোচনা হয়েছে। এবং সর্বোপরি গণঅভ্যুত্থান হয়েছে, সবাই তার দাবি দাবানে মানে সামনেও একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো মানুষের একটা বেসিক পরিবর্তন সবাই চায়, শ্রমিকরাও সেটা চাচ্ছে। এমনকি আমরা এটাও উল্লেখ করেছি যে মজুরি কাঠামোর মাঝখানে যদি জিনিসপত্রের দাম বেড়ে যায়, তখন মজুরি বৃদ্ধির ব্যাপারটা যেহেতু আইনগত একটা ব্যাপার আছে, সময়সীমার একটা ব্যাপার আছে, সেই জায়গাগুলো তারা বিবেচনা করবে, সেই জায়গাটা বলেছেন সরকারের পক্ষ থেকে। কিন্তু সেখানে মহার্ঘর কথা উল্লেখ করা যায়, কতগুলো বেশিরভাগ মানে কতগুলো দাবি তারা যথাযথভাবে মেনেছেন। কিন্তু এই যে ইনক্রিমেন্ট 10% ইনক্রিমেন্টের বিষয়টা, মালিকরা সেটা বললেন যে আমরা অন্য মালিকদের সাথে কথা না বললে এটা বলতে পারবো না। এই কতগুলো বিষয় এখনো ফয়সালা হয়নি। তবে কালকের মধ্যে একটা আবার বসবে নেতৃবৃন্দ এবং বিজিএমের নেতৃবৃন্দ, বসে হচ্ছে এটা কিভাবে ফয়সালা করে একটা যৌথ স্টেটমেন্ট যাইতে পারে, বা আমরা শ্রমিকদের কাছে সেটা বা সারা দেশবাসীর কাছে পাঠাইতে পারি, সেই উদ্যোগ নিব। তবে এই সরকারকে অবশ্যই কতগুলো চ্যালেঞ্জ শ্রমজীবীদের ক্ষেত্রে নিতে হবে, এবং শ্রমজীবীদের ক্ষেত্রে, শ্রমিকদের ক্ষেত্রে যদি সেই উদ্যোগগুলো না নেয়, তাহলে এই যে শ্রমিকরা জীবন দিল, কম শ্রমিক জীবন দেয় না, কিন্তু আমাদের গার্মেন্টস শ্রমিক সহ অসংখ্য শ্রমিক কিন্তু জীবন দিয়েছে। এবং আমাদের এখনো কয়েকজন শ্রমিককে কিন্তু আমরা পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না। তারা হচ্ছে মানে 4ই আগস্টে, এবং তাদের যেহেতু মানে ডেড বডিগুলি মানে যারা মৃত, তাদেরকেও এখন চিহ্নিত করা যাচ্ছে না। অনেকগুলো বিষয় এখনো এরকম পেন্ডিং রয়েছে। জলি তালুকদার, সব বিষয়ে আরেকটা বিষয় শুধু আমি যুক্ত করতে চাই, যে শ্রমিক হত্যাকাণ্ড আমাদের সময় একদম শেষ দিকে, আপনি খুব ছোট করে যদি আমাকে বলতেন। না, আমি শুধু এটাই বলতে চাই যে শ্রমিক হত্যাকাণ্ড হয়েছিল গত সরকার, স্বৈরাচারী সরকারের সময়ে মজুরি বৃদ্ধির আন্দোলনে 4 জন শ্রমিককে হত্যা করেছিল। আমরা বলেছিলাম সেই সব পুলিশকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে, এবং পরবর্তীতে যে শ্রমিক হত্যার সাথে জড়িত যে পুলিশ এবং যারা এই গুলি করেছে, হত্যা করেছে, তাদেরকেও মানে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। এই দাবিগুলো আমাদের আছে, এবং আমাদের নামে যে শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিকের নামে অসংখ্য মিথ্যা মামলা আছে, সেইগুলো প্রত্যাহার করতে হবে। সর্বোপরি শ্রমিকদের যে দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেটা সমাধানের একটা উদ্যোগ সরকারের দিক থেকে নেওয়া হয়েছে, এবং সেই উদ্যোগটা অব্যাহত থাকবে, ভালোভাবে সমাধান হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা কিন্তু এটা সমাধানই চাই, আর সবাই সমাধান চাই, এবং আমাদের শিল্পটা, আমাদের দেশে আমরা শিল্পও রক্ষা করতে চাই, শ্রমিকদেরও রক্ষা করতে চাই, দেশও রক্ষা করতে চাই, এইটাই আমাদের মূল আহ্বান। জি জলি তালুকদার, আপনাকে ধন্যবাদ। আমি আমাদের সময় খুব কম, ডক্টর মাহফুজ কবির, আমি আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাবো, আপনি যদি 1-1.5 মিনিটের মধ্যে আমাকে বলেন যে সব কিছুই আসলে আমরা আলোচনা করলাম, নানান দিক, নানান কিছু, আপনি যদি একটু স্পেসিফিকলি আমাকে 2-4টা বিষয় বলতেন যে এই যে চলমান পরিস্থিতি, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি, এই জায়গায় আসলে অন্তর্বর্তী সরকার কি কি পদক্ষেপ আসলে নিতে পারে এই মালিক শ্রমিকের মধ্যে একটি সমন্বয় ঘটানোর ক্ষেত্রে, অথবা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরির ক্ষেত্রে ইমিডিয়েট কোন ব্যবস্থাটা করা যায়? হ্যাঁ, এখানে আসলে অন্তর্বর্তী সরকার তো মূলত তারা আসলে সংস্কার কার্যক্রম করছে, এটাই হলো মেইন ফোকাস আসলে। হ্যাঁ, পুরো প্রতিষ্ঠানগুলোকে আসলে একটু টেলে সাজানো এটা করছে, এবং নেতৃত্বের পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিজিএমএ, বিকেএমএতে। তো এখন এটা কিন্তু আসলে সমস্যার সমাধান করবে না। এখন অন্তর্বর্তী সরকার যেটা করতে পারে সেটা হলো ফ্যাসিলিটেশন, মানে যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আলোচনা চলতে হবে, এবং সেটা ম্যাক্সিমাম একটা টাইম লিমিট যদি ধরে দেয় যে না এই পর্যন্ত আপনারা বসে আপনারা একদিক করে সবকিছু সমস্যার সমাধান করে যান, মালিকদেরকে বলতে হবে। এবং এখানে আসলে ভিজিলেন্স থাকতে হবে, মানে সরকারের নিজের উপস্থিত থাকতে হবে। মানে বিশেষ করে আমি বলবো যে মাননীয় অর্থ উপদেষ্টা বা বাণিজ্য উপদেষ্টা যারা রয়েছেন, তো তারা শিল্প উপদেষ্টা, তো প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়েছে যে তারা একেবারে থেকে সমস্যার সমাধান করে দেন। তার কারণ আমাদের দেশের সবচেয়ে বড় শিল্পটাই কিন্তু এখন আক্রান্ত, এবং এটা বিপদের মধ্যে পড়েছে, এবং সেটার একটা ইন্টারন্যাশনাল ইমেজ, সেদিক থেকে আমরা ক্রাইসিসের মধ্যে পড়েছি। এখন এইটা বাদ দিয়ে যদি আমরা যত সংস্কারই নেই,
সেটা কিন্তু খুব একটা মানে মানে অর্থনীতির জন্য ভালো ফলাফল কিন্তু আনবে না। সুতরাং এই জায়গাটাতে আমাদের অবশ্যই এরকম একটা একদম টাইম বাউন্ড একটা যে একটা ডিসকাশন সেটার ব্যবস্থা করে, এবং এখান থেকে ওঠা যাবে না এই পুরো সমস্যার সমাধান না করে। এইভাবে করে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে নিশ্চয়ই একটা ভালো উল্লেখযোগ্য ফলাফল আসবে। জি জি, আপনাকে ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির এবং জলি তালুকদার, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আমরা আরও আলোচনা করব নানা বিষয় নিয়ে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি আশফাক আহমেদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ থাকলো। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।